স্পোর্টি ফারহান থেকে আমি ফারহান আপনাদের সাথে আছি। সবাইকে স্পোর্টি ফারহানের নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। ভারতের এই টি-20 স্কোয়াডটাকে কি আপনারা খেয়াল করতেছেন? দেখেন বাংলাদেশের সাথে কি অবস্থা করলো, এরপর সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে কিভাবে হারায় আসলো। 3-1 4টা টি-20 ম্যাচ ছিল ওই সিরিজে, 3-1 হারায় আসছে সাউথ আফ্রিকাকে। ওই একটা ম্যাচও কিন্তু সাউথ আফ্রিকা জিততে পারে না, তবুও মানে অনেক কম রান ছিল, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা পেরে গেছে। তবে ওই কম রানই কিন্তু একটুর জন্য ডিফেন্ড করে ফেলতেছিল ইন্ডিয়া। এটা আপনাদের সবার মনে আছে কিনা জানি না। তবে যাই হোক, আপনারা একটা জিনিস খেয়াল করেন, ভারতের যে এই টি-20 স্কোয়াডটা, এই যে একাদশটা ভারত যেটাকে নিয়ে খেলতেছে, সাউথ আফ্রিকার সাথেও খেলছে, এখন ইংল্যান্ডের সাথে খেলতেছে, এদের ডেডিকেশন লেভেল আর এদের কনফিডেন্স ভাই সুপার ডুপার, মানে কিচ্ছু বলার না এটা নিয়ে। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি ভারতের এই ক্রিকেটার গুলা, মানে এই টি-20 স্কোয়াডের ক্রিকেটার গুলা এই পরিমাণ কনফিডেন্স রাইখা কিভাবে একটা ক্রিকেট ম্যাচ খেলে। এত বড় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে কিন্তু পৃথিবীর যে কোনো ক্রিকেট দলের প্লেয়ারদেরই কিন্তু কনফিডেন্সহীন একটা ভাব আইসা পড়ে। ওই জায়গায় ভারতের ক্রিকেটাররা ভাই, তারা পৃথিবীর যেই জায়গাতেই খেলুক না কেন, তাদের কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। আরো অনেক কথা আপনাদের সাথে আছে, তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসেন ভাই। চলেন আবার ভিডিওতে ফিরে যাই। এই স্কোয়াডটার পারফরমেন্স দেখা স্বাভাবিকভাবে মনে হইতেছে এই মুহূর্তে ভারতের এই টি-20 স্কোয়াডটার বিরুদ্ধে যদি পৃথিবীর যে কোনো দেশই নামুক না কেন মাঠে, তারা কিন্তু হারবে। দেখেন ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা, সেইটা আমরা সবাই জানি। ওই জায়গায় ভারত হারতেই পারে, কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি আপনি হিসাব করেন, এই স্কোয়াডটাকে আসলে হারানোর মতো সক্ষম কোন দল এই মুহূর্তে আমার আছে বইলা মনে হইতেছে না। অস্ট্রেলিয়া কিন্তু কিছুদিন আগে ভারতকে টেস্ট সিরিজ হারাইছে, তাই বইলা কিন্তু টি-20 স্কোয়াড যে এত সহজে ভারতকে হারাই দিবে এইটা কিন্তু ভাইবেন না। আমি কিন্তু ভারতের টেস্ট স্কোয়াড বা ওডিআই স্কোয়াড নিয়ে কোনো কথা বলতেছি না, আমি শুধু টি-20-র কথা বলতেছি। টি-20তে আমার মনে হয় না যে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার মাটিতেও যদি ভারত খেলে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ভারতের সাথে ইজিলি জিততে পারবে বা জিততে পারবে। ওই জায়গাতেও কিন্তু আমি ভারতকেই আগায় রাখবো। দেখেন গতকালকের পারফরমেন্স যদি দেখি, 34 বলে 79 করছে অভিষেক শর্মা, 4-এর থেকে ছক্কা বেশি মারছে, 5টা 4 মারছে, 8টা ছক্কা মারছে। এই জিনিসটা কিন্তু সবসময় আমরা দেখি, মানে অভিষেক শর্মা বলেন, রোহিত শর্মা বলেন, এরা কিন্তু 4-এর থেকে ছক্কাই বেশি মারে, সেইটা ওডিআই ম্যাচ হোক অথবা টি-20 ম্যাচ হোক। আর অভিষেক শর্মার স্ট্রাইক রেট দেখছেন 200-র উপরে। আপনি যদি আইপিএল দেখেন অথবা ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে অভিষেক শর্মার ম্যাচগুলো দেখেন, বেশিরভাগ ম্যাচেই কিন্তু অভিষেক শর্মার স্ট্রাইক রেট 200 ছুঁই ছুঁই থাকে অথবা 200-র উপরে থাকে। গতকালকে কিন্তু 200-র উপরে ছিল। হয়তো আরো ব্যাটসম্যানরাও ভালো পারফর্ম করতে পারতো, কিন্তু আসলে 133 রান টার্গেট ছিল, ওই জায়গায় অভিষেক শর্মাই 80 রান করে ফেলছে। খুব বেশি রান লাগে নাই ওই জায়গায়। সঞ্জু স্যামসন 26টা রান করছে, তিলক বর্মা 19 রান করছে, তারপর শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া নেমে কিন্তু মাত্র 3টা রান করছে। তবে একটা জিনিস কালকে খারাপ লাগছে, যেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব কিন্তু কালকে ডাক মারছে, 3 বলে 0 করে আউট হয়েছে। তবে তার কন্ট্রিবিউশন আসলে কালকে দরকারই ছিল না, তবে সূর্যা কুমারের মতো একজন ব্যাটসম্যান ডাক মেরে আউট হয়ে গেছে নিজের ঘরের মাটিতে, এটা আসলে খারাপই লাগে। সূর্যা কুমার যাদবের একজন ফ্যান হিসেবে আমার আসলে খারাপই লাগছে বিষয়টা। যাই হোক, আশা করতেছি সূর্যা কুমার যাদব কিন্তু পরের ম্যাচগুলাই কিন্তু কঠিন একটা কামব্যাক দিবে। তারপর আরেকটা জিনিস দেখছেন, বোলাররা কালকে কিভাবে ডমিনেট করছে। এক রাবি বিষ্ণেই ছাড়া আর সবাই কিন্তু উইকেট পাইছে। অক্ষর প্যাটেল 2 উইকেট, বরুণ চক্রবর্তী 3 উইকেট, হার্দিক পান্ডিয়া 2 উইকেট, আর্শদীপ সিং 2 উইকেট। শুধুমাত্র রাবি বিষ্ণই কিন্তু উইকেট পায় নাই। তবে 4টা ওভার যে রাবি বিষ্ণই বোলিং করছে, খুব ভালো বোলিং করছে, কিন্তু সে খারাপ বোলিং করছে এটা কিন্তু বলা যাবে না। যদিও বোলিং যে লাইন আপটা তৈরি হয়েছিল সেটা অনেক ভালোই ছিল, ভালো পারফরমেন্সই তারা করছে, তবে কিন্তু আমি কালকে ম্যাচের আগে মোহাম্মদ সামিকে কিন্তু স্কোয়াডে আশা করছিলাম, সেইটা হয় নাই। এখন আগামী ম্যাচটায় মোহাম্মদ সামিকে নামাবে কি না সেটা আমি বুঝতেছি না। তবে হ্যাঁ, মোহাম্মদ সামি যেহেতু প্রায় 1 থেকে 1.5 বছর পর মাঠে আসতেছে বা মাঠে নামছে, ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে একটা স্কোয়াডে চান্স পাইছে, ওই হিসাবে আশা করছিলাম যে এতদিন পর হয়তো সেই মোহাম্মদ সামির স্মুথ বোলিং অ্যাকশনটা দেখতে পারবো। মোহাম্মদ সামি আবার মাঠে খেলতেছে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে, এটা দেখতে পারবো ভাবছিলাম, এটা দেখতে পারি নাই। তবে আগামী ম্যাচগুলায় হয়তোবা মোহাম্মদ সামিকে দেখা যাইতে পারে। আর আপনারা একটা কথা বলেন যে আমার মতো কে কে মোহাম্মদ সামির সেই স্মুথ বোলিং অ্যাকশন দেখার জন্য কালকে বসেছিলেন, ভাবছিলেন যে মোহাম্মদ সামিকে স্কোয়াডে রাখা হবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন বিষয়টা। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, ওই বিষয়টা না বললেই না। বিষয়টা হচ্ছে বরুণ চক্রবর্তী যেই বোলিং করতেছে ভাই, আমরা সাউথ আফ্রিকার সাথে যে টি-20 সিরিজ ছিল সেই সিরিজেও দেখছি, আর গতকালকে ইংল্যান্ডের সাথে এই পর্যন্ত মাত্র একটা ম্যাচ হইলো, ওই এক ম্যাচে বরুণ চক্রবর্তী 3টা উইকেট নিছে, 3টার মধ্যে 2টাই কিন্তু একদম ক্লিন বোল্ড। ভাই বারুণের যেই বল,
ব্যাটসম্যান, পৃথিবীর যেই কোনো ব্যাটসম্যান হোক, যেই কোনো দেশের যে কোনো বাঘা বাঘা ব্যাটসম্যান হোক, বারণ চক্রবর্তীর সামনে দাঁড়ানো কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এই মুহূর্তে আমার মনে হয় বারণ চক্রবর্তীর চেয়ে ভালো টি-20-তে কোনো বলার আর নাই। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে বারণ চক্রবর্তী যেই ধরনের বোলিং অ্যাকশন দিচ্ছে বা যেই ধরনের বোলিং পারফরমেন্স দেখাইতেছে, ভাই এরকম কোনো বলার এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই। আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন, সেক্ষেত্রে বারণ চক্রবর্তীর চেয়ে কোন ভালো বলার বর্তমানে আছে সেইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। তো যেই কথা বলতেছিলাম যে ইন্ডিয়ার যে বর্তমানে টি-20 স্কোয়াডটা, এই স্কোয়াডকে বিট করার মতো কোনো দল কিন্তু আমি দেখি না, আসলেই দেখি না। আপনাদের মনে হইতে পারে যে অস্ট্রেলিয়া হয়তো বা এই টি-20 স্কোয়াডকে বিট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু আমার কাছে মনে হইতেছে না যে অস্ট্রেলিয়াও এই স্কোয়াডকে বিট করার মতো ক্ষমতা রাখে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া টি-20 ম্যাচে অস্ট্রেলিয়াও ইন্ডিয়ার কাছে হারবে এই টি-20 স্কোয়াডটা থাকলে। আর ইন্ডিয়া ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই একটা ভালো কাজ করতেছে, সেইটা হচ্ছে যে টি-20 স্কোয়াডে যেই প্লেয়ারগুলো খেলতেছে এদেরকে কিন্তু ওডিআই স্কোয়াড বা ওডিআই কোনো ম্যাচ অথবা টেস্টে কিন্তু ইনক্লুড করতেছে না। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে যারা টি-20 খেলতেছে এরা টি-20 খেলুক, এই প্লেয়ারগুলো যখন ওডিআই বা টেস্ট স্কোয়াডে চলে যায় বা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ অথবা ওডিআই ম্যাচ খেলে তখন কিন্তু প্লেয়ারগুলো নষ্ট হয়ে যায়। তারা এই মুহূর্তে নিজেদেরকে যেভাবে প্রস্তুত করতেছে তারা কিন্তু শুধুমাত্রই টি-20-র জন্য প্রস্তুত করতেছে, টি-20 স্পেশালিস্ট হইতেছে তারা। এই জায়গায় তাদেরকে যদি ওডিআই খেলানো হয় অথবা টেস্টে খেলানো হয় সেই জায়গায় কিন্তু আসলে তারা তাদের পটেনশিয়াল নষ্ট হয়ে যাইতে পারে অথবা তাদের খেলার ধরন পরিবর্তন হয়ে যাইতে পারে। ওই জায়গায় আমি বলবো আমার যেটা মতামত, এই প্লেয়ারগুলোকে আসলে ওয়ানডে অথবা টেস্ট স্কোয়াডে নেওয়া উচিত হবে না। যদিও বিসিসিআই এই কাজ করবে না বলেই আমার মনে হইতেছে, তবুও আমি আমারটা বললাম আর কি। তবে হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি কিন্তু কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট সিরিজ সেটা খেলে আসছে এবং সেটাই ভালো পারফরমেন্সও করে আসছে। এই নীতিশ কুমার রেড্ডি কিন্তু এবারে টি-20 স্কোয়াডেও আছে, আশা করতেছি এখানে সে ভালো খেলবে। তবে আমার যে মতামত থাকবে, নীতিশ কুমার রেড্ডি একজন জুনিয়র ট্যালেন্ট, তাকে যে কোনো একটা ফরম্যাটেই খেলানো হোক, ওই ফরম্যাট অনুযায়ী তাকে প্রস্তুত করা হোক। আমার কাছে এই বিষয়টাকেই সবচেয়ে বেশি ভালো বলে মনে হইতেছে। যাই হোক, আপনাদের কার কাছে কি মনে হয়, আপনারা আমার মতামতের সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।